ক্লাস 10। আজ আমরা তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায়ের একটি অংশ সভা সমিতির যুগ। এই সভা সমিতি যুগেরই অন্তর্গত হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। আজ আমরা এই ক্লাসে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা কিনা ছিল ভারতের প্রথম গড়ে ওঠা রাজনৈতিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো যে তোমাদের ইতিহাস পাঠ্য বইটিতে এই অধ্যায়টিকে 3টে ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম ভাগে আলোচনা করা হয়েছে 1857 বিদ্রোহের চরিত্র প্রকৃতি নিয়ে। দ্বিতীয় অংশে আছে সভা সমিতির যুগের কথা এবং তৃতীয় অংশে আলোচনা করা হয়েছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ নিয়ে। আমরা আজকে যে প্রতিষ্ঠান বা যে সমিতিটি কে নিয়ে আলোচনা করব, আমি কিছুক্ষণ আগেই বলেছি, সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই বঙ্গভাষা প্রকাশিকা সভার আলোচনাকে আমরা কতগুলো বিষয়ে ভাগ করে নিয়ে, বলতে পারি কতগুলো পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের সেটা বুঝতে সুবিধে হবে। প্রথমে আমরা আলোচনা করব 19 শতকে যে বিভিন্ন সভা সমিতিগুলো গড়ে উঠছে, সেই সভা সমিতিগুলোর উন্মেষের ইতিহাস, অর্থাৎ 19 শতকের বিভিন্ন সভা সমিতির উন্মেষ ও বৈশিষ্ট্য কি ছিল, এই নিয়ে। তারপরে আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার ইতিহাসের কথা জানব। তারপরে আমরা জানব বা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য কি ছিল, এবং সবশেষে আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভার ব্যর্থতা ও গুরুত্ব নিয়ে। এইভাবে এই বিষয়গুলো বা এই পয়েন্টগুলোকে আলোচনা করার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। 19 শতকে বিভিন্ন সভা সমিতির উন্মেষ ও বৈশিষ্ট্য, এখন আমরা এই পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়েছিলে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এখানে কিন্তু তোমরা সমাজ সংস্কার, ধর্মীয় সংস্কার, শিক্ষা সংস্কার, এই বিষয়গুলোকে নিয়ে পড়েছিলে। সেখানে তোমরা দেখেছিলে যে 19 শতকে বিভিন্ন যে সামাজিক অনাচার ছিল বা যে ধর্মীয় ক্ষেত্রে যে কুসংস্কারগুলো ছিল, সেগুলোকে রোধ করবার জন্য বা দূর করবার জন্য বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে তোমরা দেখেছো। এ প্রসঙ্গে নিশ্চয়ই তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী সভার কথা মনে আছে, বা কালীপ্রসন্ন সিংহের বিদ্যুৎসাহিনী সভার কথা মনে আছে। আমি বলতে চাইছি, এই 19 শতকে একদিকে যেমন সামাজিক অনাচার বা ধর্মীয় কুসংস্কার দূর করবার জন্য একাধিক সভা যেমন গড়ে উঠছে, তেমনি এটাও লক্ষ্য করা যাচ্ছে যে অন্যদিকে কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধেও দেশীয় স্বার্থ রক্ষা করবার জন্য বা সরকারি অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ভারতের বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন প্রান্তে বেশ কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠছে। আজ যে আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই বঙ্গভাষা প্রকাশিকা সভাও কিন্তু এই পর্বে গড়ে উঠছে। এছাড়া জমিদার সভার কথা আমরা বলতে পারি, আমরা উল্লেখ করতে পারি হিন্দু মেলার কথা। বাংলার বাইরেও কিন্তু বহু সভা গড়ে উঠছে, সভা সমিতি গড়ে উঠছে। এ প্রসঙ্গে আমরা পুনা সার্বজনিক সভার কথা বলতে পারি। এছাড়া গড়ে উঠছে ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, মানে বহু সভা সমিতি, বহু রাজনৈতিক সভা সমিতি দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠছে। তাহলে একদিকে যেমন সামাজিক অনাচার রোধ করবার জন্য সভা সমিতি গড়ে উঠছে, তেমনি অন্যদিকে ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদ স্বরূপও কিন্তু
আমরা দেখব এই পর্বে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠছে। আসলে কি এই যে 19 শতক, এই 19 শতকের মাঝামাঝি সময় কি হচ্ছে, সাম্রাজ্যবাদী যে এই ব্রিটিশ শাসন, এর বিরুদ্ধে না ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ জেগে উঠছে। ভারতবাসী উপলব্ধি করছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, সরকারি অনাচারের বিরুদ্ধে ভারতীয়দের স্বার্থ রক্ষা করতে হবে এবং জনমত গঠন করতে হবে। আর এই যে জনমত গঠন করা, এই জনমত গঠন করার একটাই উপায় আছে, এবং সেটা হলো সংঘবদ্ধভাবে রাজনৈতিক আন্দোলনকে পরিচালিত করা। আর এই সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন পরিচালিত করবার জন্যই বা সংগঠিত করবার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলায় তো বটেই, আমরা কি দেখছি, বিভিন্ন সভা সমিতি গড়ে উঠছে। তো এই যে এত সভা সমিতি গড়ে উঠছে, এই যে সভা সমিতির যে গড়ে ওঠার যে এই যে প্রাচুর্যতা, এই প্রাচুর্যতাকে লক্ষ্য করে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক ডক্টর অনিল শীল তার গ্রন্থ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এখানে এই যে পর্ব সভা সমিতি গড়ে উঠছে, এই যে পর্ব 19 শতককে তিনি বলছেন সভা সমিতির যুগ বা এজ অফ অ্যাসোসিয়েশন। আবার দেখো, বাংলা ভাষার চর্চা আর বাংলা ভাষায় দেশ বিদেশের গ্রন্থ অনুবাদের জন্য যে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা এই সময় ছিল, সেটাও কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় ইতিপূর্বে পড়ে এসেছি, আলোচনা করে এসেছি, এবং আমরা দেখেছি যে এই উদ্দেশ্যেও এই সময় একাধিক সভা সমিতি গড়ে উঠছে। কেন তোমাদের মনে পড়ছে না স্কুল বুক সোসাইটির কথা? আমরা এক্ষেত্রে তো স্কুল বুক সোসাইটির কথা বলতে পারি। আমরা কি জানি, 1817 খ্রিস্টাব্দে বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ আর বিতরণ করবার জন্যই এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বছরগুলোতে এই অংশটা থেকে না একটা প্রশ্ন খুব আসে যে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। আমরা যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে বলতে পারি যে 19 শতকের দ্বিতীয়ার্ধে যে পাশ্চাত্য শিক্ষার প্রসার বা সমাজ সংস্কার বা জাতীয়তাবাদের যে উন্মেষটা হয়েছিল, তার উপর ভিত্তি করেই কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কিছু সভা সমিতি গড়ে ওঠে। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, জাতীয় কংগ্রেস ইত্যাদি। তাহলে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে এই যে এই ধরনের বেশ কিছু সভা সমিতি গড়ে উঠছে, সে কারণে ডক্টর অনিল শীল এই শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। আমরা কিন্তু এভাবে এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখতে পারি। যাই হোক, এখন আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে সভা সমিতির যুগের বৈশিষ্ট্য। এই যে 19বিংশ শতাব্দীতে যে সভা সমিতিগুলো গড়ে উঠছে, আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা যদি বিষয়টিকে পর্যালোচনা করি, তাহলে দেখব এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। স্ক্রিনে দেখো, এই বৈশিষ্ট্যগুলোকে আমি তুলে ধরেছি। প্রথম যে বৈশিষ্ট্যর কথা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে জাতীয়তাবাদী ধ্যান ধারণা ও রাজনৈতিক চেতনা প্রসূত ঐক্যবদ্ধ মনোভাব থেকে এই সমিতিগুলোর জন্ম হয়েছিল। আমি কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে আমরা দেখেছি যে 19 শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ জেগে উঠেছিল, এটা আমরা দেখেছি, এবং ভারতীয়রা নিজেদের স্বার্থ রক্ষা এবং জনমত গঠন করতে চাইছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, সরকারি অত্যাচার অনাচারের বিরুদ্ধে। তারা কিন্তু তাদের স্বার্থ রক্ষা করতে চাইছিল, একটা জনমত গঠন করতে চাইছিল, এবং সেক্ষেত্রে তারা এটা উপলব্ধি করেছিল যে এই জনমত গঠন করতে গেলে
একটা সংঘবদ্ধভাবে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে, এবং তাদের এই ধারণা থেকেই কিন্তু তারা সভা সমিতি গড়ে তুলছে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে, জাতীয়তাবাদী ধ্যান ধারণা মানে চেতনা, বা যেটা রাজনৈতিক যে চেতনা, এই চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়েই কিন্তু এই জাতীয় সভা সমিতিগুলো গড়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি। এখন দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে দেখো, সামনে দেখতে পাচ্ছ যে 19 শতকে এই যে সভা সমিতিগুলো গড়ে উঠছে, এগুলো কিন্তু প্রথমে বাংলাতে গড়ে উঠছে, পরে বাংলার অনুকরণে ভারতের বিভিন্ন প্রদেশে গড়ে উঠছে। তৃতীয়ত, সভা সমিতিগুলোর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল ভারতীয়দের স্বার্থ রক্ষার প্রয়োজনে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা এবং সেই দাবি দাওয়াগুলোকে ব্রিটিশ সরকারের কাছে পেশ করা। বোঝা যাচ্ছে? বোঝা গেল? ইংরেজি জানা উচ্চবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি স্বরূপ মধ্যবিত্তরাই এই সভা সমিতিগুলোর জন্ম দিয়েছিল, বা আমরা অন্যভাবে বলতে পারি যে সাধারণত সমাজে যারা প্রতিষ্ঠিত, শিক্ষিত, উচ্চবিত্ত, ধনী ব্যবসায়ী বা জমিদার, এরাই কিন্তু এই সভা সমিতিগুলোকে গড়ে তুলেছিল। ফলে দেশের সাধারণ যে অশিক্ষিত সম্প্রদায়ের মানুষ বা দরিদ্র মানুষ, এদের সাথে কিন্তু এই ধরনের সভা সমিতিগুলোর কোনো যোগ ছিল না। এছাড়া আমরা পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি যে এই পর্বের যে সভা সমিতিগুলো ছিল, সেগুলো কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী ছিল। এখানে আমরা সভা সমিতিগুলোর আরো দুটো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে পারি। আমরা দেখেছি সাধারণত কলকাতা, বোম্বাই বা মাদ্রাজ বা পুনে, এই জাতীয় বড় শহরগুলোকে কেন্দ্র করেই এই সভা সমিতিগুলো গড়ে উঠেছিল। এছাড়া সবশেষে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সভা সমিতিগুলোর প্রত্যেকটারই চরিত্র ছিল আঞ্চলিক, এবং তাদের কর্মকাণ্ড আঞ্চলিক বা স্থানীয় স্তরেই সীমাবদ্ধ ছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠা 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর টাকির জমিদার কালীনাথ রায় চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রামলোচন ঘোষ, প্যারীমোহন বসু প্রমুখেরা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেছিলেন। আসলে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার উদ্দেশ্যেই মূলত এই সভা প্রতিষ্ঠা করা হয়েছিল। ভারতবর্ষের শিক্ষার ইতিহাসের ক্ষেত্রে তোমরা জানো যে 1835 খ্রিস্টাব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন ছিল? কারণ এই সময় যে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন স্যার টমাস ব্যাবিংটন মেকলে, তিনি শিক্ষা সংক্রান্ত একটা সুপারিশ করেছিলেন এবং তিনি ভারতীয় ভাষা ও সাহিত্যের সমালোচনা করেছিলেন, আর ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করছিলেন। ওনার এই সুপারিশের উপর ভিত্তি করেই সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি ইংরেজি শিক্ষাকেই সরকারিভাবে সমর্থন করেছিলেন। আর এতেই হচ্ছে সমস্যা। এর ফলে বাংলাভাষী শিক্ষিত শ্রেণী তারা কিন্তু আশঙ্কিত হয়েছিলেন এই ভেবে যে ইংরেজি ভাষার চাপে হয়তো বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বহীন হয়ে পড়বে। আর এই প্রেক্ষাপটে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার উদ্দেশ্যেই এই সভা প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে রাজনৈতিক বিষয় নিয়েও কিন্তু এখানে আলাপ আলোচনা হতো, বিচার বিশ্লেষণ করা হতো। সামনের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গভাষা প্রকাশিকা সভার অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা প্রসন্ন কুমার ঠাকুর এবং দ্বারকানাথ ঠাকুরের ছবি। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর
তর্ক বাগীশ, আর প্রথম সম্পাদক ছিলেন পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। এখন আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য নিয়ে। এক্ষেত্রে দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের অনুশীলন করা এবং তার স্বার্থ বজায় রাখা। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রধানত বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করবার জন্যই এই সভা প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় যে পয়েন্টটি এখানে উল্লেখ করা আছে সেখানে কি বলা হচ্ছে, দেশের পক্ষে হিতকর বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনা ও বিচার বিশ্লেষণ করা। মানে এই সমিতির উদ্দেশ্য ছিল বিভিন্ন বিষয়, বিশেষ করে যে বিষয়গুলো ভারতীয়দের ভালো মন্দের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে, এই রকম বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনা করা ও বিশ্লেষণ করা, এবং এই আলাপ আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে সরকারের দৃষ্টিকে আকর্ষণ করা। তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ আছে সেটা হচ্ছে সরকারি নীতি ও কাজকর্মের সমালোচনা করা। আমরা কি দেখেছি যে এই সভার প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? বাংলা ভাষা ও সাহিত্যের অনুশীলন করা। কিন্তু তাছাড়াও পরবর্তীকালে আমরা দেখছি যে দেশবাসীর স্বার্থ বিরোধী সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করাও কিন্তু এই সভার অন্যতম নীতি ছিল। সবশেষে আমরা বলতে পারি যে এই সমিতিতে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করা একেবারেই নিষিদ্ধ ছিল। তাহলে ধর্মীয় বিষয়ের উপর যে নিষেধাজ্ঞা, এটা কিন্তু আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভার একটা অন্যতম প্রধান উদ্দেশ্য বা বৈশিষ্ট্য বলতে পারি। এখন আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভার কর্মসূচি কি ছিল, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের ইতিহাস সম্পর্কে এখন আমরা জানবো। এক্ষেত্রে দেখো, প্রথমেই আমি যে বিষয়টি উল্লেখ করেছি সেটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী ব্রিটিশ সরকার যখন নিষ্কর ভূমির উপর কর আদায় করা শুরু করে, তখন কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকা সভাই তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল। তাছাড়া পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষা প্রসারের সাথে সাথে বাংলা ভাষা শিক্ষা যাতে কোনো রকম ভাবে উপেক্ষিত না হয়, সেই দিকেও কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা নজর রেখেছিল। তারা কিন্তু এই বিষয়ে একটা রাজনৈতিক সচেতনতা বোধের জাগরণ ঘটিয়েছিল। একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার উদ্দেশ্যে এই সভা প্রতিষ্ঠিত হলেও বঙ্গভাষা প্রকাশিকা সভার জন্ম হয়েছিল একটা রাজনৈতিক সচেতনতা থেকে। অর্থাৎ তোমরা যদি ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসকে পর্যালোচনা করো, বিচার বিশ্লেষণ করো, তাহলে তোমরা দেখবে যে এই সময় একদিকে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটছে, অন্যদিকে তারই ফলস্বরূপ নবজাগরণ হচ্ছে, সমাজ সংস্কার আন্দোলন হচ্ছে, এবং অন্যদিকে পাশাপাশি কি হচ্ছে, ইংরেজদের সাম্রাজ্যবাদী শাসনের নানান ঘাত প্রতিঘাতের নানান ঘটনা, তাদের শোষণ, নানান ঘটনা ঘটছে, এবং এর মধ্যেই জন্ম নিচ্ছে ভারতীয়দের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা। ফলে তৎকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার জন্য বঙ্গভাষা প্রকাশিকার জন্ম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সেই সময় রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনা করা আর বিচার বিশ্লেষণ করাও কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভার কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। তবে দেখো, রাজনৈতিক ক্রিয়াকলাপ বা চিন্তা ভাবনার দিক থেকে প্রথম কিন্তু এই প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রতিষ্ঠান, এটি কিন্তু প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে ভারতবর্ষে। আত্মপ্রকাশ করলেও এর কিন্তু বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যে কারণে বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশি দিন স্থায়ী হতে পারেনি। বিশেষ করে সরকারি নীতি আর সিদ্ধান্তের বিরোধিতার প্রশ্নে সবার সদস্যদের মধ্যে একটা দলাদলি শুরু হয়, এবং মতবিরোধ শুরু হলে বঙ্গভাষা প্রকাশিকা সভা
কাজ বন্ধ হয়ে যায়, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা কার্যত উঠে যায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু এর অবদানকে কোনো মতেই অস্বীকার করতে পারি না। আমরা যে এর অবদানকে অস্বীকার করতে পারি না সেটা কিন্তু আমরা যোগেশচন্দ্র বাগলের ভাষাতেই বুঝতে পারছি। যোগেশচন্দ্র বাগলের ভাষায় বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। আবার দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকায় লিখছেন যে রাজকীয় বিষয় বিবেচনার জন্য অপর যে সভা হইয়াছিল তার মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথমা বলিতে হইবেক। এই হলো আমাদের আজকের আলোচনা। এই ক্লাসের ভিত্তিতে তোমাদের আমি একটা কাজ দেব। প্রতিদিন যেমন গ্রুপে কিছু প্রশ্ন পাঠাচ্ছি, আজকে গ্রুপে প্রশ্ন পাঠাবো ঠিকই, কিন্তু এখানেও আমি একটি প্রশ্ন কথা তোমাদেরকে বলবো, যার উত্তর তোমরা তৈরি করবে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? আবার বলছি, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? আমার আজকের এই ক্লাসের ভিত্তিতে তোমরা এই উত্তরটা তৈরি করবে। আর এই প্রশ্নের মান হচ্ছে 4। ঠিক আছে, ভালো থেকো। এই অবধি আজ থাক।